তুমি? হুম, আমি। কাহিনী কি বলতো? জান বিড়বিড় করে বলে। আর কাহিনী, বিয়ে করলাম, বাট বাসর তো তোর, বউয়ের সামনে যেতে পারলাম না। আর দেখ, আমার শালিটা কেমন জেরা করছে। যেমন বউ তেমন আমার শালি, দুইটাই ঝাঁসি কি রানী। আসলি ভ্রু কুচকে বলে। কি বিড়বিড় করছিস বলতো? কই কিছু না তো। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা থাকো, ঘুম পাচ্ছে আমার। আসলি আর কিছু বলার আগে জান রুমে চলে যায়। আসলি বন্ধ দরজা থেকে একবার তাকিয়ে নিচে যায়। অন্ধকার রুমের মধ্যে রকিং চেয়ারে বসে আছে একজন, হাতে তার জ্বলন্ত সিগারেট। তখনই রুমে কেউ প্রবেশ করে। চেয়ারে বসে থাকা লোকটি তাকে বলে, কি খবর হারুন সাহেব? আর খবর কি করব এখন ডিকে? আমি ছেলেটাকে তো বাঁচাতে পারলাম না। হারুন সাহেবের কথায় ডিকে খুব বিরক্ত হয়। কিছুটা বিরক্ত নিয়ে বলল, আমার সাথে কাজ করতে হলে ইমোশনাল হওয়া যাবে না। বউ, ছেলে, মেয়ে সব কিছুর মায়া ত্যাগ করতে হবে। এই কথা আমি আগে বলেছিলাম। এটাই লাস্ট, দ্বিতীয়বার আর সুযোগ দেব না। কথাটা মনে যেন থাকে। হারুন সাহেব আর কিছুই বলল না। তখনই রুমের বাহির থেকে বলে ওঠে, হুম, আই ভিতরে। ছেলেটা অনুমতি পেয়ে রুমের ভেতর প্রবেশ করে। মাথা নিচু করে তার বসকে বলে, কি খবর? যেতে বলল। ছেলেটা চলে গেল। হারুন সাহেব চিন্তিত মুখে বলল, 7টা দেশে রাজত্ব চালাচ্ছে, তার ক্ষমতার সামনে আমরা খুব নগণ্য ডিকে। হুম, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা ডিকে? থাইল্যান্ডে মাফিয়া কুইন ছিল এজাবেলা। শুধু থাইল্যান্ড নয়, আরো বেশ কিছু দেশে রাজত্ব করত সে। কিন্তু সে তো মারা গেছে 3 বছর আগে। তাহলে এখন সেখানে কে রাজত্ব করছে? 3 গ্যাংস্টারকে আমাকে জানাইতে হবে। আপনি আসুন হারুন সাহেব। ডিকে, আমি এখন আসছি। কিছু জানতে পারলে জানায়েন আমাকে। হুম। হারুন সাহেব চলে যেতে ডিকে উঠে জানলার কাছে এসে দাঁড়ায়। সিগারেটে টান দিতে দিতে ভাবতে লাগলো, আমাকে জানতে হবে কে ওই 3 গ্যাংস্টার। আমার রাজত্বে এসে আমার সামনে দিয়ে সব নিয়ে চলে যাবে, তা কি করে হতে পারে? তুই যত বড় মাফিয়া হোস না কেন, আমিও ডিকে। আমার সাথে পাঙ্গা নেওয়া পর তোকে পেতে হবে। খেলাটা এবার জমবে ভালো। বলে হাসতে শুরু করলো। ঈশা মেহমাদের সাথে ফোনে কথা বলছে। ঈশা গাল ফুলিয়ে মেহমাদকে বলল, কতদিন হয়ে গেল দেখা করতে পারছি না, কাল দেখা করো প্লিজ। বোঝার চেষ্টা করো, আমি কলেজে যতক্ষণ থাকি তখন সাথে বন্ধুরা থাকে। আর তোমার ভাই জান, সে জানলে দুজনকে কুরবানি করবে। তুমি ভাইয়াকে এত ভয় পাও কেন? ভয় পাই। জান তো হারানোর ভয়, বন্ধুত্ব ভাঙার ভয়, বিশ্বাসঘাতক, বেঈমান, উপাধি পাওয়ার ভয়। জান আমার জীবনে কি সেটা তুমি বুঝবে না ঈশা, বুঝবে না। মেহমাদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাড়াতাড়ি করে সেটাও মুছে নেয় মেহমাদ। ঈশা চুপ হয়ে গেল। কিছু বলার মতো খুঁজে পেল না। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। ঈশা কথা ঘুরাতে মেহমাদকে তার ছোটবেলার কথা জিজ্ঞাসা করে। মেহমাদও তার ছোটবেলা কাটানো মুহূর্তগুলো বলতে শুরু করে। আর ঈশা মুগ্ধ হয়ে শুনতে লাগলো। জান এখনো রুমের ভেতর পায়চারি করছে। কোনোভাবে সানিমের সাথে দেখা করতে পারলো না। সাহস নিয়ে গিয়েছিল, কিন্তু দরজা বন্ধ ছিল। জান নিজে বলতে লাগলো, বিয়ে তো করে নিয়েছে, কিন্তু এই জন্মে বাসর হবে কিনা আল্লাহ তালা ভালো জানে। আরে কপাল, বাসরতে বউয়ের মুখটাও দেখতে পেলাম না। ছি, কি লজ্জা। জান বিড়বিড় করতে করতে শুয়ে পড়ে। সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে খাচ্ছে। তখনই ওয়াজেদ খান বলে, ভাইজান, আমাকে আজকে দুবাই যেতে হবে। আইয়ুব খান খেতে খেতে বললেন, কখন যাবে? 10টার দিকে ফ্লাইট। আচ্ছা, সাবধানে যেও। কেউ আর কোনো কথা বললো না। কিন্তু সানিম কেমন করে যেন চাইলো তার চাচার দিকে। সেটা কারো চোখে না পড়লেও হাসলির চোখে ঠিকই পড়েছে, কিন্তু কিছু বলল না। খাবার খেয়ে যে যার কাজে চলে গেল। সানিম অফিসে গিয়ে ল্যাপটপ নিয়ে কিছু ঘাটাঘাটি করে, কিন্তু সে ফাইলটা ল্যাপটপেও পাচ্ছে না। তখনই রুমে এলো হাজাল আর লায়লা।
সানিমকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে লাইলা বলল, কি হয়েছে সানি? আর ইউ ওকে? সানিম ডানে বামে মাথা নাড়ায়, যার অর্থ কিছুই ঠিক নেই। হাজাল বলল। সানিম দীর্ঘশ্বাস ফেলে বলে, ফাইল খুঁজে পাচ্ছি না, কি করব ভেবে পাচ্ছি না। লাইলা হাসাল একসাথে বলল। সানিম দুজনের দিকে তাকিয়ে বলল, ঠিকই বলছি, ফাইল পাচ্ছি না, ল্যাপটপেও নেই, কি করব এখন বুঝতে পারছি না। হাজার ল্যাপটপ নিয়ে খুঁজলো কিন্তু কোথাও পেল না। লাইলা বলল, মিটিং রুমে সবাই ওয়েট করছে, চল দেখি কি করা যায়। সানিম দীর্ঘশ্বাস ফেলে বলল। চল, তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। সানিম, লাইলা, হাজাল মিটিং রুমে যায়। রুমে গিয়ে তিনজনে চমকে ওঠে, কারণ মিটিং রুমে জান বসে আছে সানিমের চেয়ারটাতে। সানিমটা ঢুকতেই সবাই তাদের সাথে কুশল বিনিময় করে। জান কিছুই বলল না, গম্ভীর মুখে বসে রইল। সানিম চুপ করে অন্য সিটে বসে। জান একবার সবার দিকে তাকায়, দেখলো সবাই এসেছে, তাই নিজের কাজ শুরু করে দেয়। সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিল, সবাই খুশি হলো জানের প্রেজেন্টেশনটা দেখে। সানিম, লায়লা, হাজাল তো হা করে তাকিয়ে আছে। লোকগুলো ডিলটাতে সাইনও করলো। জান সানিমের দিকে ফাইলটা এগিয়ে দেয়, সানিমও সাইন করে দিল। মিটিং শেষ হতে জান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে আসে। সানিম তখন বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। জান বাইক নিয়ে সোজা কলেজ চলে যায়। সানিম তাদের বিদায় দিয়ে খুশি মনে অফিস রুমে গেল। অফিস রুমে গিয়ে খুশিটা গায়েব হয়ে গেল, কারণ জান রুমে নেই। সানিম ভেবেছিল জান রুমে তার জন্য ওয়েট করছে, কিন্তু না, তার ধারণা ভুল, জান রুমেই নেই। সানিম ম্যানেজারকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার চলে গেছে। সানিমের মনটা খারাপ হয়ে যায়। হাজাল জিজ্ঞাসা করে, সানিম গম্ভীর মুখে বলে, আমি নিজেও জানি না। লায়লা খুশি মুখে বলে, এখন এসব বাদ দে, ডিলটা যে আমরা পেয়েছি এটাই অনেক। হাজাল মাথা নাড়িয়ে বলল। সানিমও আর কোনো কথা বলল না। এভাবে দিনটা পার হলো। রাতে সবাই একসাথে খাবার খেতে বসে। জান ভুলেও তাকায়নি সানিমের দিকে। সানিম জানের দিকে তাকিয়েছে, কিন্তু জান তাকায়নি। জান খাবার খেয়ে উপরে চলে গেল। সানিমের সহ্য হচ্ছে না জানের ইগনোর, তাই সানিম খাবার রেখে উঠে গেল। পেছন থেকে তরুণা বেগম বলল, সানিম না খেয়ে কোথায় যাচ্ছিস? সানিম পেছন ঘুরে তার মাকে বলল, আমি আর খাবো না। বলে উপরে চলে গেল। পেছন থেকে সবাইকে ডাকলো, কিন্তু কারো ডাকে সাড়া দেয়নি সানিম। সানিম রেগে বোম হয়ে আছে। আর জান রুমে এসে হাসতে হাসতে সে। জান সানিমের মুখ দেখে বুঝে গেছে যে সানিম তার উপর কতটা রেগে আছে। জান হাসতে হাসতেই বলল, কেমন দিলাম সানশাইন? এটা তো ট্রেলার মাত্র, পিকচার আভি বাকি হ্যাঁ মেরা বউ। জান মুচকি এসে ডিভানে বসে। তখনই জানের ফোনে মেসেজ আসে। সানিম জানকে মেসেজ করেছে, 2 মিনিটের মধ্যে ছাদে আয়। জান মেসেজটা পড়ে হাসলো। তারপর 2 মিনিট না 5 মিনিট পর ছাদে গেল। পাসওয়ার্ড দিতে দরজা খুলে গেল। জান রুমে গিয়ে দেখে সানিম সোফায় বসে কাজ করছে ল্যাপটপে। জান সানিমের পাশে গিয়ে বসে। সানিম বলল, 3 মিনিট লেট করেছিস। জান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমার ইচ্ছে। সানিম রাগে চোখে তাকায়। জান শান্ত দৃষ্টিতে সানিমের চোখের দিকে তাকিয়ে রইল। সানিম জানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চোখ সরিয়ে নেয়। জান বাঁকা হেসে বলে, কি যেন ডেকেছো বলো? সানিম ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, তোর মনে হয় অনেক তাড়া? আমার অনেক তারা। রুমে বউ রেখে আসছি তো, তাড়াতাড়ি না গেলে বকবে। সানিম রাগী চোখে জানের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, ফালতু কথা বলবি না জান, নয়তো মেরে ফেলবে একদম। জান বিড়বিড় করে বলে, আমি তো মরতেই চাই তোমার স্পর্শে, বারংবার। তবে সেটা হবে ভালোবাসার মরণ। কথাটা বলে জান পকেট থেকে চকলেট বের করে খেতে লাগলো। সানিম জানকে কিছু বলতে যাবে, তার আগে জান একটু চকলেট সানিমের মুখে ঢুকিয়ে দেয়। সানিম রাগে চোখে তাকিয়ে চকলেট খেতে লাগলো। জান চকলেট খাচ্ছে আর হাসছে। সানিম ল্যাপটপটা অফ করে রেখে জানার হাত থেকে চকলেটটা নিয়ে খেতে শুরু করে। সানিম বাচ্চাদের মতো করে চকলেট খাচ্ছে, আর জান গালে হাত দিয়ে মুগ্ধ হয়ে দেখছে চকলেট সানিমের মুখের চারপাশে ভরে গেছে। জান ঠোঁটে গিয়ে নিয়ে যায় সানিমকে কিস করতে, কিন্তু সানিম জানের দিকে না তাকিয়ে হাত দিয়ে মুখ সরিয়ে দেয়। রাগ হয় জানের, আবারও গালে কিস করতে নিলে একইভাবেই সরিয়ে দেয়। জান মুখ গোমরা করে বসে থাকে, আর চোখে তা দেখে মুচকি হাসছে সানিম। ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট সানিম জিহ্বার আগা দিয়ে চেটে খায়। সেটা জানের কেন যেন সহ্য হলো না, তাই হুট করে সানিমকে অ্যাটাক করে বসে, মানে সানিমের ঠোঁটের উপর। জানের আক্রমণে সানিম একটু পেছনের দিকে হেলে যায়। সানিমের মাথা গিয়ে ঠেকে সোফার হাতলে।
জান মনের সুখে সানিমের ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট খাচ্ছে, আর সানিম চোখ খিচে বন্ধ করে আছে। জানের ছোঁয়ায় বারবার কেঁপে উঠছে সানিম। জানকে যে সরাবে তারও শক্তি পাচ্ছে না। জানের স্পর্শে সানিম কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে, মনে হচ্ছে শরীরে কোনো শক্তিই পাচ্ছে না। জান সানিমের হাত থেকে চকলেটটা নিয়ে সানিমের গলায় লাগিয়ে দিল যেখানে সে কামড় দিয়েছিল। জান সানিমের গলায় লাগানো চকলেট জিহ্বায় ছোঁয়ায়। সানিম জানের মাথা আর চুল খামচে ধরে। জান চকলেটটা খাওয়া শেষ করে সানিমের গলায় কামড় দেওয়া জায়গায় আবারও কামড় দেয়। সানিম জোরেই আহ করে উঠে। ওই দিনের থেকে আজকের কামড়টা একটু জোরেই ছিল। জান কামড় দেওয়া জায়গায় গভীরভাবে চুমু দেয়। সানিমের কানের কাছে মুখ নিয়ে বলে, আমার দেওয়া কলঙ্কের দাগ এত সহজে কি করে মুছে যেতে দেয় বলো? যতবার মুছবে ততবার দিব। এই কলঙ্কের দাগ সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে তোমাকে। জানের ঠোঁট সানিমের কানে স্পর্শ করছে, এতে সানিমের বারবার কেঁপে কেঁপে উঠছে। সানিমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জান সেটা দেখে। সানিমের চোখ বন্ধ। জান সানিমের কাঁপতে থাকা ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এবার সানিম নিজেও সায় দেয়। জান তো মহা খুশি সানিমের রেসপন্স করতে দেখে। এভাবে তারা কতক্ষণ ছিল কেউই বলতে পারবে না। জান সানিমকে ছেড়ে উঠে চলে গেল রুম থেকে। সানিমও উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকলো সে। জান সুইমিং পুলে পা ভিজিয়ে বসে আছে। গিটারে টুংটাং আওয়াজ হচ্ছে। সানিম গিটারের আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে দেখে জান গিটার বাজাচ্ছে আর গান গাইছে। সানিম নিঃশব্দে জানের পাশে গিয়ে বসে। সুইমিং পুলেও পা ভিজিয়ে গান শুনতে লাগলো। সানিম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জানের দিকে। জান গান শেষ করে পাশে তাকাতে একটু চমকে যায়। সানিম কখন এসে বসেছে টেরও পায়নি। জান দেখে সানিম গালে হাত দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তা দেখে জান ঠোঁট কামড়ে ধরে হাসে। কেমন যেন লজ্জা লাগছে। জান মাথা নিচু করে মাথা চুলকায়। সানিম মুচকে এসে জানকে বলে, রুমে যা, অনেক রাত হলো। জান চলে গেল। সানিম জানের দিকে তাকিয়ে মনে মনে বলে, থাকুক না তোমার দেয়া দুই একটা কলঙ্কের দাগ, ক্ষতি কি তাতে? তোমার দেয়া কলঙ্কে যদি কলঙ্কিত নাই হতে পারি তাহলে শেষ বেলায় আর ভালোবাসলাম কই? জান ততক্ষণে সানিমের চোখের আড়ালে চলে গেছে। সানিম গিয়ে দোতলায় বসে আকাশের দিকে তাকায়। সানিম অনেক হিসাব মেলাতে পারছে না। ঘুরে ফিরে গোলক ধাঁধায় আটকে যাচ্ছে। সানিম আর নিজের মাথায় প্রেশার দিল না। রাত 2টো। হাইওয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে জান। তার পাশে সাবাস আরো কিছু ফ্রেন্ডও আছে। এখানে 2টো দল আছে, একটা দল জানদের আর একটা দল সানিদের। সানি জানকে বলল, শুধু একবার ভাইকে আসতে দে, তখন তোকে বোঝাবো। জান বাঁকা হেসে বলল, নেচার তো মরদ নাই কিছু করার, তুই গলাবাজি কম করবি। আর আসুক তোর কোন বাপ আসবে, আমি কাউকে ভয় পাই না। খান বংশের ছেলে আমি, ভয় জিনিস আমার ডিকশনারিতে নেই। সানি রেগে বলল, আজ তোর যদি বেহাল দশা না করছি, আমারও নাম সানি না। জান বাঁকা হাসলো, কিছুই বলল না। একটা বাইক এসে থামে সানির সামনে। সানি খুশি হয়ে বলে, ভাই, হারামির বাচ্চাকে আজ কিছুতেই ছাড়বো না। এই শালা। আর কিছু বলতে দিল না। বাইকে থাকা মানুষটা হাত উঁচু করে থামিয়ে দিল। রাগে ফুঁসছে তা হয়তো কেউই বুঝতে পারেনি হেলমেট থাকার কারণে। আচ্ছা, লোকটার রাগ লাগছে কেন? সানির কথা শুনে নাকি গালি দেওয়ার কারণে? লোকটা জোরে একটা নিঃশ্বাস নিয়ে জানের দিকে তাকায়। দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। লোকটা কথা না বলে বুড়ো আঙ্গুল দিয়ে ইশারা করলো। জান হাতের ইশারায় বুঝলো সে রেডি। রেস শুরু হয়ে গেল। ফাঁকা রাস্তায় কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। জানের বাইক সুজুকি JSX। জান প্রতিবারই জিতে, তাই তো ভেবেছে আজ সেই জিতবে। দেখা যাক কে জিতে। জানের বাইক আগে আর লোকটার বাইকটা অনেকটা পেছনে। জান তো মহা খুশি সে জিতবে। কিন্তু জান কিছু বুঝে ওঠার আগে বাইকটা তাকে ওভারটেক করে চলে গেল হাওয়ার গতিতে। এতে জান অবাক হলো, লোকটা কতটা পেছনে ছিল, আগে গেল কিভাবে? সেও ছুটলো লোকটার পেছনে, কিন্তু ধরতে পারেনি। বাইক এসে থামে সাবাসদের সামনে। একটু পর জানও আসে। রাগে ফুঁসছে জান। ওর বন্ধুরাও মুখ কালো করে রেখেছে। সানি হাসতে হাসতে জানকে বলল, কিরে, কেমন দিল তোকে? একেবারে ভরে দিচ্ছে না শালা। জান কিছু বলতে যাবে তার আগেই সেখানে হাজির হয় একটা ছেলে। সানি অবাক হয়ে প্রশ্ন করে, সাইমন ভাই, আপনি এখানে? তাহলে বাইকে ওটাকে? সানির প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে তাকায় বাইকে বসে থাকা লোকটার দিকে। সাইমন মুচকি এসে বলল, নিজেরাই দেখেনি। সাইমনের কথায় সবাই বাইকে থাকা লোকটার দিকে তাকালো। লোকটা মাথা থেকে হেলমেট খোলার সাথে সাথে খোপা করা চুলগুলো খুলে পিঠে ছড়িয়ে পড়ে।
সাইমন বাদে সবাই অবাক। এতক্ষণ যাকে ছেলে ভেবে এসেছে সে আসলে ছেলে না, একটা মেয়ে। জানের রাগ হচ্ছে একটা মেয়ের কাছে হেরেছে বলে। মেয়েটা পেছন ঘুরে তাকাতেই জানে স্তব্ধ হয়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। সাইমন, জান, সাবাস ছাড়া কেউই চিনল না। জান একটু জোরেই বলল। সানশাইন, তুমি? সানিম বাইক থেকে নেমে মুচকি এসে বলল। হুম, আমি মাই ডিয়ার লিটল হার্ট। জান মুখ গোমরা করে বিড়বিড় করে বলে। তাই তো বলি, কারো তো সাহস আমার সাথে লাগতে আসার। আমি তো ভুলেই গেছিলাম আমার জীবনটা তেজপাতা করার জন্য একটা নামই যথেষ্ট। সানি অবাক হয়ে বলে। ভাইয়া তুমি ওকে চেনো? সাইমন মুচকি এসে বলে। চিনবো না কেন? আরে আমাদের কলেজের সিনিয়র ছিল। আজ হঠাৎ রাস্তায় দেখা। আমি এখানেই আসছিলাম, আপু বলল আজ সে রেসিং করবে। আমি যেন পরে যাই, তাই আমিও রাজি হয়ে গেলাম। আর তোরা হয়তো আপুর বাইকটা খেয়াল করিসনি, তাকিয়ে দেখ, ওয়াসাকি নিনজা H2R 400 কিমি প্রতি ঘন্টায় চলে। ওয়াসাকি নিনজা H2R বাইকটি আপনি মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি ওয়াসাকি এর একটি হাই পারফর্মিং হাইপার স্পোর্ট টাইপ বাইক। বাইকটি গর্জিয়াস ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি, ইন্টেন্স স্পিড এবং পাওয়ারফুল ইঞ্জিন এটিকে এই সেগমেন্টের সেরা বাইকগুলোর মধ্যে একটি করে তুলেছে। এটির অ্যাগ্রো স্পিড, বডি স্ট্রাকচার এবং চেসিজ ম্যানেজমেন্ট টেকনোলজি রাইডারকে ব্লাইন্ড স্পট এবং ফ্রন্টাল কলিশনের মতো প্রতিকূল অবস্থায় এড়াতে সাহায্য করে। যারা রেসিং কিংবা ট্রাক রোডে রাইডিং করেন, এই বাইকটি তাদের জন্য অনন্য। স্পিড লাভার এবং শৌখিন গ্রাহক যারা এলিগেন্ট ডিজাইনের বাইক সংগ্রহে রাখতে চান, এই বাইকটি তাদের জন্য পারফেক্ট। অনেক বাইকারদের প্রধান আকর্ষণ বলা যায়, দাম অনেক বেশি, সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। সবাই অবাকের উপর অবাক হচ্ছে। জান অবাক হয়েই বলল। এই বাইক তুমি কবে কিনলে? সানি মুচকি এসে বলে। থাইল্যান্ডে আমার বাইকের কালেকশন অনেক আছে, বাট এটা আমার ফেভারিট বাইক। আর এটা কাল জাপান থেকে এসেছে, তাই আজ একটু রেসিং করতে মন চাইলো, বাট মজা পেলাম না রেসিং করে। সাবাস অবাক চোখেই বলে। আপু, আপনি বলেন কি কারো বাইক আছে? হুম, শখের জিনিস নিজের কাছে আগলে রাখতে পছন্দ করি। একটু চুপ থেকে সানিম জানকে বলল। আমি আজ না আসলে জানতেই পারতাম না তুই রাতে রেসিং করিস। জানের এতক্ষণে টনক নড়ে, ভয়ে ঘামতে লাগলো। শুধু জান নয়, তার বন্ধুদেরও একই অবস্থা। তারা এতদিনে বুঝে গেছে সানিম কি জিনিস। জান আমতা আমতা করে বলল। মাঝে মাঝে একটু বের হই। সানিম ভ্রুকুচকে বলল। এটা তো তোর বাইক না, তোরটা কই? এটা সাবাসের বাইক, আজ আমারটা নিয়ে আসেনি। বুঝেছি, বাড়ি চল, খবর আছে তোর আজ। সানিম জানের বন্ধুদের দিকে তাকিয়ে বলল। কাল তোদের সব কটাকে দেখবো, আগে এটাকে সাহায্য করি। কথাটা শুনে সবাই ভয়ে ঢোক গিলে। সানিমের আর বলা লাগলো না বাসা যাওয়ার কথা, জানকে রেখেই পালালো সে। জান অসহায় মুখ করে ওদের যাওয়া দেখলো। সানিম ডান হাতে ভালো করে রুমাল পেঁচিয়ে নিল, তারপর সানির সামনে গিয়ে দাঁড়ালো। ঠাস করে সানিমের গালে থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তো অবাক, সানি নিজেও অবাক। গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে সানিমের দিকে। সানিম দাঁতে দাঁত চেপে বলল। সাহস কি করে হয় ওনাকে গালি দেওয়ার? প্রাণের মায়া নেই নাকি? ওকে গালি তো দূর, ওর দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলবো আমি। সানিমের হাতে রুমাল পেঁচানোর কারণ হাতে যেন কোনো ছেলের ছোঁয়া না লাগে। সে চায় না জান ছাড়া কারো স্পর্শ তার শরীরে লাগে। সানি মাথা নিচু করে নেয়। সাইমন সানিকে ধমক দেয়, তারপর সাইমন তাকে সরি বলে। সানিম কিছুই বলল না, শুধু জানকে বলল। তোর তো রেসিং করার শখ, দে বাইক স্টার্ট দে। জান ভয়ে ভয়ে গিয়ে বাইকের কাছে গেল, কিন্তু আফসোস বাইকের ভার সামলাতে পারছে না জান। তা দেখে বাঁকা হাসে সানিম। জান বলল। এই বাইক এত ভার তুমি সামলাও কি করে? আমার অভ্যাস আছে, তুই পেছনে বস, আমি চালাচ্ছি। সাইমনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সানিম যেতেই সাইমন সানিকে বলে। ভুলেও এদের সাথে লাগতে যাস না, জানের থেকে সানিম আপু বেশি ডেঞ্জারাস। তুই বুঝিস না, যার কাছে কোয়াসাকি নিনজা H2R এর মতো একটা বাইক আছে, সে কত পাওয়ারফুল। সারা জীবন তপস্যা করলেও এমন বাইক তো দূর চাকাও কিনতে পারবো না আমরা।
এখন বাড়ি যা, এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। এই বলে সাইমনও চলে গেল। সানি তার বন্ধুদের নিয়ে চলে যায়। দারোয়ান চাচা গেট খুলে দিলে সানিম বাইক নিয়ে বাড়ির পেছনে চলে গেল। জান বুঝলো না সানিম এখানে কেন এসেছে। সানিম জানের দিকে একবার তাকায়, তারপর সামনে তাকায়। সানিমদের বাড়ির পেছনে অনেকগুলো গাছ লাগানো, ফলমূলের। এসব আসলি লাগিয়েছে। আসলি গাছ প্রেমী, তাই যখন যে গাছ ভালো লাগে কিনে নিয়ে এসে লাগায়। সেটা ফুল হোক, ফল হোক, শাকসবজি যেটাই হোক না কেন। এখানে অদ্ভুত একটা জিনিসও আছে যেটা কেউই জানে না, আসলি আর সানিম ছাড়া। আর আজ জান দেখলো বাড়ির পেছনে শেষ মাথায় কিছু ফুলের টব একসাথে রাখা। সানিম সেই টবগুলো সরায়, তারপর একটা টবের নিচে থাকা মোটা একটা কার্পেটও সরালো। কার্পেট সরানোর সাথে সাথে বেরিয়ে এলো একটা সিমেন্টের ঢাকনা। সানিম রিমোট চাপ দিতে ঢাকনাটা দুভাগ হয়ে খুলে গেল। ঢাকনা সরে যেতে বেরিয়ে এলো সাদা মার্বেল পাথরের গোলাকৃতির একটা থালার মতো। সানিম সেখানে বাইকটি রাখলো। জান অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সানিম জানার দিকে একবার তাকায়, তারপর সানিম পকেট থেকে একটা রিমোট বের করে। জান নিজের কৌতূহল দামাতে না পেরেই বলে, আমার মাথায় কিছু ঢুকছে না, কি হচ্ছে বলবে একটু? সানিম জানের দিকে তাকিয়ে বলল, দেখতে থাক। সানিম রিমোটের বাটনে চাপ দিতেই সাদা মার্বেল পাথরের গোলাকৃতির থালাটা ঘুরতে লাগলো, সাথে বাইকটাও। জানের চোখ যেন কোটর থেকে বের হয়ে আসবে এবার। সানিম আরেকটা বাটনে চাপ দিতে বাইকটা ঘোরা অবস্থায় নিচের দিকে চলে গেল। সানিম রিমোট চাপ দিতে ঢাকনাটাও বন্ধ হয়ে গেল। সানিম আগের মতো কার্পেটটা দিয়ে ঢেকে টপ বসিয়ে দেয়। জান শুধু তাকিয়ে রয়। সানিম জানের দিকে তাকিয়ে বলে, চল ভেতরে যাওয়া যাক। হুম। আর শোন, এটা তুই ছাড়া আর কেউ জানে না। কি বলতে চাইছি কথাটা মাথায় রাখিস। আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, শুধু এইটুকুই বলবো। এখন বাইকটা বাড়ির সবাইকে দেখালে সবাই বুঝে যাবে এটা রেসিং এর জন্য কেনা হয়েছে। রেসিং এর বিষয়ে বাড়ির মানুষ জানলে লাথি মারবে একদম। আর বড় কথা হলো এটা বাংলাদেশের রোডের লাইসেন্স নেই। বাংলাদেশ বাদে আরো বেশ কিছু দেশে রোড লাইসেন্স দেয়নি, বুঝেছিস? হুম, বুঝেছি। চলো ভেতরে যাই। চিন্তা করো না, তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। সানিম মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। তার পেছন পেছন জানও গেল। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সকাল 8টায় সবাই খেতে বসেছে। রাতে ইয়াহিয়া খান বাড়ি আসে। সানিম নিচে দেখে নেমে দেখে তার বাবা এখানে। সানিম ইয়াহিয়া খানের পাশে বসতে বসতে খুশি হয়ে বলে, বাবা তুমি কখন আসলে? ইয়াহিয়া খান মুচকি এসে মাথা নিচু করে আস্তে করে বলে, যখন তুই আর জান বাইক লোকাতে ব্যস্ত ছিলি তখন। সানিমের চোখ বড় বড় হয়ে যায়। জানো কথাটা শুনে শুকনো ঢোক গিলা, কারণ ইয়াহিয়া খানের এক পাশে জান, আরেক পাশে সানিম। সানিম চুপ, আর কোনো কথাই বলল না। জান চুপ করে খাচ্ছে। আইয়ুব খান বলল, আজ সবাই যখন বাড়িতে আসছো তাহলে ভালোই হলো, কারণ নাজিমের পরিবার আসবে রাতে, ডিনার এখানে করবে। আশা করি সবাই উপস্থিত থাকবে। কথাটা সানিমের দিকে তাকিয়ে বলল। ইয়াহিয়া খান বলল, মেজো ভাইজান কোথায় গেছে? আইয়ুব খান খেতে খেতে বলল, ও 3-4 দিনের জন্য দুবাই গেছে কাজে। ও আচ্ছা। কে আর কিছু বলল না। খাবার খেয়ে আইয়ুব খান, আফাজ খান অফিসে চলে গেল। বাকিরা যে যার রুমে চলে গেল। ইয়াহিয়া খান সোফায় গিয়ে বসে। সানিম রেডি হয়ে নিচে নেমে গেল। আসতেই দেখে ইয়াহিয়া খান বলে, শোনো মামনি, শুনলাম তুমি নাকি ছাদটাকে খুব সুন্দর করে ডেকোরেটর করেছো, তা বাবাই কি দেখাবে না? সানিম তার বাবাইয়ের ডাক শুনে বুঝে গেল হাজার ছাড় পাবে না কোনো মতে। সানিম তার বাবাইয়ের পাশে গিয়ে বসে, মাথা নিচু করে আস্তে করে বলল, আমি জানি তুমি কি বলবে। এখন সময় নেই, রাতে বলবো তোমায় সব। প্লিজ এখন যেতে দাও। ইয়াহিয়া খান সানিমের দিকে তাকায়। মেয়েটা এত বুদ্ধিমান, সবকিছু আগে থেকে বুঝে যায়। ইয়াহিয়া খান মুচকি হেসে বলে, সাবধানে যাও। সানিম তার বাবাইয়ের গাল টেনে দৌড়ে চলে যায়। সানিমের এমন কাণ্ডে সবাই ফিক করে হেসে দেয়। ইয়াহিয়া খানও হাসতে হাসতে বলে, পাগলি মেয়ে। সানিম অফিসে বসে আছে। তখনই হঠাৎ একটা ফাইল চোখে পড়ে। ফাইলটা হাতে নিয়ে দেখতে থাকে। এটা তো সেই ফাইল যেখানে আরুষ তালুকদার এর পুরো ডিটেলস আছে। সানিম এখানে আরো একটা জিনিস খুঁজে পেল, যেটা দেখে সানিমের চোখ মুখ লাল হয়ে যায়। ফাইলটা ডাস্টবিনে ছুঁড়ে মারে। সানিম রাগে ফুঁসছে। কাউকে ফোন করে বলল, আরুষ তালুকদারকে আমি আমার গোডাউনে দেখতে চাই 1 ঘন্টার মধ্যে। বলেই ফোনটা কেটে দেয়। তখনই রুমে ঢুকে যান। দেখে সানিম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, নিজেকে শান্ত করতে চাইছে। জান বুঝলো কোনো কারণে রেগে আছে, তাই 1 গ্লাস পানি এগিয়ে দিল। সানিম পানি খেয়ে নিজেকে শান্ত করতে চেয়ারে বসে। জান জিজ্ঞাসা করে, কি হয়েছে সানশাইন?
সানিম কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না। জানো কোনো কথা বলার সাহস পেল না। দুজনেই চুপ। নীরবতা ভেঙে সানিম বলল, কিছু বলবি? জান তাকিয়ে আছে সানিমের দিকে, কিছু বলছে না দেখে সানিম আবারও বলল, কি রে, কথা বলছিস না কেন? আর তুই এইখানে কি করিস কলেজ বাদ দিয়ে? জান সানিমের দিকে তাকিয়ে থেকে বলল, একটু দরকার ছিল তোমার সাথে। বলে ফেল, কি বলবি? আমার কিছু টাকা লাগবে। সানিম ভ্রু কুচকে বলল, লাগলে নিবি। কত দিতে হবে? 3 লক্ষ টাকা। সানিম একটু অবাক হলো, তারপর বলল, ওকে, চেক লিখে দিচ্ছি, অ্যামাউন্ট বসিয়ে নিস। জান সানিমের দিকে তাকিয়ে থেকে শান্ত সুরে বলে। জিজ্ঞাসা করলে না তো এত টাকা দিয়ে কি করব? সানিম হাসে, তারপর বলে, আমি জানি আর বিশ্বাস করি তুই নিজের জন্য টাকাটা নিচ্ছিস না, হয়তো কারো প্রয়োজন তাই চাচ্ছিস। জানের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তার সানশাইন তাকে এতটা বিশ্বাস করে, জান নিজেকে সামলে বলে, চলো আমার সাথে। কোথায় যাব? আসো তো আমার সাথে। সানিমকে আর কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। জান সানিমকে নিয়ে একটা হসপিটালের সামনে বাইক থামায়, তারপর সানিমের হাত ধরে নিয়ে যায় হসপিটালের ভেতরে। একটা কেবিনের সামনে গিয়ে সানিম থেমে গেল, তারপর রুমের ভেতর প্রবেশ করে। বেডে 7 বছরের একটা মেয়ে শুয়ে আছে, তার পাশে একটা মহিলা বসে আছে। জানকে দেখে মহিলাটা বলল, জান মহিলাটার হাত ধরে বলল, চিন্তা করবেন না আন্টি, আমি থাকতে ফুলের কিছু হতে দেব না। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন। মহিলাটা কাঁদছে। জান সানিমকে নিয়ে বাইরে এসে বলে, মেয়েটি কলেজের সামনে ফুল বিক্রি করে। আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। ওর সাথে গল্প না করলে ভালোই লাগতো না। মেয়েটা যেমন মিষ্টি দেখতে, কথা বলে সুন্দর করে। 1 সপ্তাহ ওকে ফুল নিয়ে আসতে না দেখে খোঁজ নিয়ে বাড়ি যাই। গিয়ে দেখি মেয়েটার অবস্থা খারাপ। তাড়াতাড়ি হসপিটাল ভর্তি করে দিই। ডক্টর বেশ কিছু টেস্ট দেয়। পরে জানতে পারে মেয়েটার পাকস্থলীতে পাথর হয়েছে। অপারেশনের জন্য টাকা লাগবে 2 লাখ। তাই তোমার কাছে ছুটে গেছি মেয়েটাকে বাঁচানোর জন্য। মেয়েটার মা বাবা কেউ নেই। এই মহিলা তাকে মানুষ করেছে। মহিলাটা অসুস্থ। সানিম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জানের দিকে। সানিম তাকিয়ে থেকে বলল, ভালো করেছিস। আমি জানি আমার জান কখনো কোনো ভুল করতে পারে না। তুই গিয়ে কাউন্টারে টাকা জমা দিয়ে আয়। আরও টাকা লাগলে আমাকে বলিস। জান কিছু বলার আগেই সানিমের ফোন বেজে ওঠে। সানিম জানকে বলে, কি হয় আমাকে জানাস। আর কোনো অসুবিধা হলে বলিস আমাকে, কেমন? আমাকে যেতে হবে এখন, কাজ পড়ে গেছে। ওকে, সাবধানে যেও। হুম। সানিম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আরুষকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। সানিম গোডাউনে ঢুকে, তার সাথে পাশাও ঢুকে। আরুষের চোখ মুখ বেঁধে রাখা হয়েছে, যার কারণে ছেলেটা কোনো আওয়াজই করতে পারেনি। সানিম আরুষের সামনে চেয়ারে গিয়ে বসে। পাশাকে ইশারা করতে পাশার চোখ মুখের বাঁধন খুলে দেয়। আরুষ অনেকটা সময় নিয়ে পিটপিট করে চোখ তুলে তাকায়। সানিমকে দেখে চমকে গেল। আরুষ ভয়ে ঢোক গিলল, তারপর বলল, আপু আপনি? সানিম বাঁকা হেসে বলে, যাক, চিনতে পেরেছো তাহলে। যাই হোক, আসল কথায় আসি। তোমাকে এখানে কেন তুলে আনা হয়েছে জানো? আরুষ দুদিকে মাথা নাড়ায়। সানিম চল শক্ত করে বলে, সাবধান করার জন্য। আমি তোমাকে যেন আসিয়ার পাশে আশেপাশেও না দেখি, নয়তো জানে মেরে দেবো একদম। আরুষ একটু সাহস নিয়ে বলে, আপু আমি আসিয়াকে সত্যি ভালোবাসি। কাউকে ভালোবাসা তো পাপ বা অপরাধ না। আর আমার কি কোনো যোগ্যতা নেই আসিয়াকে ভালোবাসা? সানিম চিৎকার করে বলে, না নেই, তোদের কোনো যোগ্যতা নেই। খানবাড়ির মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই। আর কি যেন বললি, কাউকে ভালোবাসা পাপ বা অপরাধ কি না? তাহলে শোন, তোরা এমন এক নিকৃষ্ট মানুষ, তোদের মুখে আর যাই হোক ভালোবাসার কথা একদমই মানায় না। তাই আমার বোনকে ভালোবাসাটা অপরাধ। তোরা তো ভালোবাসার মূল্য দিতে জানিস না। তোরা তো জানিস কি করে মেয়েদের নিয়ে খেলতে হয়। আর যাই হোক, ভালোবাসাটা শব্দটা তোদের মুখে একদমই মানায় না।